আবারও ভিক্ষুকের জাতি বানাতেই তাণ্ডব বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীনদের সর্বোন্নত চিকিৎসার নির্দেশ, ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন। আন্দোলনের 5 সমন্বয়ক পুলিশ হেফাজতে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সহিংসতায় সম্পৃক্ততা পেলে ব্যবহার হুঁশিয়ারি। আজ থেকে 3 দিন কারফিউ শিথিল, সকাল 7টা থেকে 11 ঘন্টা। জাতীয় ঐক্যের নামে অপশক্তির ঐক্য চায় বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। পরিস্থিতির রাজনৈতিক সমাধান চান মির্জা ফখরুল। আহতদের চিকিৎসায় দলমত দেখা হবে না, ঢাকা মেডিকেলে বলেছে 14 দল। ধ্বংসযজ্ঞে ডক্টর ইউনুস গঙ্গের জড়িত থাকার দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই সহিংসতা ঘটানো হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকালে হামলা, ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো শনিবার ঘুরে দেখে একথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়াও রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তাদের সর্বোন্নত চিকিৎসা দেওয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। গত কয়েকদিনের সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসপাতালের ওয়ার্ডে ঘুরে ঘুরে আহতদের দেখেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এ সময় শেখ হাসিনা বলেন, ছাত্রদের আন্দোলনের সুযোগ নিয়ে দেশে সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত। আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি। একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত, তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। অতীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর বিএনপি জামাতের নির্যাতনের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আর একটা মানলে আর একটা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এইরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পা কেটে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস। পরে প্রধানমন্ত্রী যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সহিংসতায় ক্ষয়ক্ষতি হওয়ায় স্থান পরিদর্শনে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বনানী সেতু ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত 2টি মেট্রো রেল স্টেশন দ্রুত চালু করতে জাপানের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কিমিনোরি। এ সময় প্রধানমন্ত্রী সহযোগিতা চেয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান এ তথ্য জানান। জাপানের রাষ্ট্রদূত বলেছেন, তারা প্রথমে মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন কিভাবে স্টেশনগুলো আবার চালু করতে তারা বাংলাদেশকে সাহায্য করতে পারেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক তাণ্ডব ও হতাহতের ঘটনায় সমবেদনা জানান জাপানের রাষ্ট্রদূত। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দুর্বৃত্তরা জনকল্যাণ, নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে। তারা সেসব স্থাপনায় হামলা করেছে যেগুলো জনগণের জন্য উপকারী ছিল এবং সেগুলোই হামলাকারীদের লক্ষ্য ছিল। ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার ধানমন্ডির বাসায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি বলেন, আইনশৃঙ্খলা দিন দিনই উন্নতি হচ্ছে, কারফিউর সময় ক্রমান্বয়ে আরও কমিয়ে আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এক প্রশ্নের জবাবে বলেন, কোটা সংস্কার আন্দোলনের 5 সমন্বয়কারীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আসাদুজ্জামান খান শিক্ষার্থীদের প্রতি আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান। বলেন, যারা আন্দোলন করেছে এবং যারা আন্দোলনকে নাশকতার দিকে নিয়ে গেছে তারা কেউ দায় এড়াতে পারে না। হানি করেছিল, কিভাবে তাকে এটা বাতিল করে দেওয়া হলো রায়ের মাধ্যমে, তারপরে এই বর্বরতা কেন? এটাই আজকে জাতির কাছে জিজ্ঞাসা। এর দায়ভার কে নেবে? আপনাদের মাধ্যমে আবেদন জানাই, এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা নাকি এই আন্দোলন যারা এখনো তারা উইথড্র করেননি, তাদেরকে উইথড্র করার জন্য অনুরোধ করব। এই দায় দায়িত্ব কিন্তু তারা যদি এটা উইথড্র না করেন, তারা এই দায় দায়িত্ব এড়াতে পারবেন না। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস 6 ঘন্টা করে চলবে। এই 3 দিন সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত চলবে কার্যক্রম। শনিবার এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। মন্ত্রী জানান, দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউ সময়সীমা শিথিল করছে সরকার। এই অবস্থায় সরকারি বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী 3 দিন নতুন সময়সূচিতে অফিস চলবে। এছাড়া ব্যাংক ও আদালত নিজেদের নির্ধারিত সময় অনুযায়ী চলবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রী। একই সঙ্গে ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতোই থাকবে বলেও জানান তিনি। 28, 29, 30 এই 3 দিন অফিস টাইমটা থাকবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এটা কি ধাপে ধাপে আপনারা বাড়াচ্ছেন? এটি অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি। আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে। অপারেটরদের সাথে বৈঠকের পর মোবাইল ডেটা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি একথা বলেন। আইসিটি প্রতিমন্ত্রী বলেন, রবিবার মোবাইল অপারেটরদের সাথে বৈঠকে রয়েছে। সে বৈঠকের পর 4G নেটওয়ার্ক চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, রবি বা সোমবারের মধ্যে নেটওয়ার্ক পরিস্থিতি স্বাভাবিক হবে। নাশকতায় আইসিটি খাতে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ইন্টারনেট সেবা বন্ধ করেনি। ডেটা সেন্টার ও ফাইবার কেবল পোড়ানোর কারণে এ ভোগান্তি হয়েছে। প্রতিমন্ত্রী ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া ব্যাংকিং মাধ্যমে প্রবাসীদের রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান তিনি। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ ও দেশ বিরোধী অপশক্তির ঐক্য। শনিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবার প্রমাণ করল জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। এই ঐক্যের ডাক এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক শক্তিগুলোকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াতকে প্রতিরোধের আহ্বান জানান ওবায়দুল কাদের। মেট্রো রেল কবে চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু ভবন পরিদর্শন করে যাওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের। আপনি এখানে এসে বুঝতে পারেন যে এটা কবে নাগাদ চালু হবে। এই যে পুড়ে যাওয়া গাড়িগুলো, এগুলো কি কবে নাগাদ চালু হতে পারবে? দুর্যোগ ব্যবস্থাপনা গিয়ে দেখুন যে ধ্বংসযজ্ঞ, সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত। এটা 1 বছরেও
যন্ত্রপাতি এনে সচল করব। সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। আর মেট্রো রেল এমনি চলাচল কবে থেকে ওই দুইটা স্টেশন সেটা সর্বোচ্চ সিদ্ধান্ত। বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তার সিদ্ধান্তের আগে আমরা কিছু করতে চাই না। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, জনরোষ পড়ার ভয়ে কারফিউ দিয়ে রেলসহ সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে রেখেছে সরকার। জনগণকে কর্মহীন করে অনাহারে দিন পার করতে বাধ্য করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কার আন্দোলন বন্ধে শুরু থেকেই দমন নীতি নিয়েছে সরকার। অবস্থার পরিবর্তনে রাজনৈতিক সমাধান দরকার বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে বিপন্ন দেশের মানুষ। গত 17 বছরে নির্যাতন, খুন, গুম, হত্যা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে দেশের মানুষ এখন সরকারের প্রতি ক্ষুব্ধ। জনগণ সুযোগ পেলে মাঠে নেমে আসে এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। নির্বাচন সহ বিভিন্ন সময় জনগণ সরকারকে পদত্যাগের বার্তা দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াত নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরসিংদীর কারাগারে ভেঙে আসামিদের বের করার পেছনেও হাত রয়েছে সরকার বিরোধী দলগুলোর। আদালতের বিচারাধীন বিষয়ে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সহিংস কর্মকাণ্ডে নামানো হয়েছে দাবি করে হাসান মাহমুদ বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা। তদন্ত করে এর সাথে জড়িতদের প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। তবে সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যারা আজকে এই নৈরাজ্য করেছে, আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে। কোটা সংস্কার আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারকে সহযোগিতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। কোটা আন্দোলনের সংঘর্ষে আহতদের দেখতে শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে একথা বলেন তিনি। বলেন, আহতদের চিকিৎসার ক্ষেত্রে কোনো দলমত দেখা হবে না, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এ সময় বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহতদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ নেন 14 দলের নেতারা। আহতদের দেখতে জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণতন্ত্র পার্টি ও বাসদ সহ 14 দলের নেতারা হাসপাতালে যান। যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদের তালিকাও যাতে ইতিমধ্যে প্রকাশ পায় এবং সেই অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তাদের সেই ব্যবস্থাগুলি হয়, তার জন্য আমরা অনুরোধ করছি কর্তৃপক্ষকে, যাদের উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে বা বিভিন্ন যে শাস্তিমূলক ব্যবস্থার ক্ষেত্রে কোনো দল নেই, দলমত নির্বিশেষে যার যেখানে অবস্থান সেইখান থেকে তাকে দেখা হবে এবং সেইভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসার ক্ষেত্রে যেমন বৈষম্য হবে না এবং আইনের ক্ষেত্রেও কোনো বৈষম্য হবে না, এইটাই আমরা আশা করি। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সারা দেশে ধ্বংসযজ্ঞের সাথে বিএনপি, জামায়াত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বাধীনতা বিরোধী ইউনুস গংরা জড়িত, যাদের লক্ষ্য বিশ্ব বাংলাদেশের মাথা নত করে দেয়া। শনিবার সকালে দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ঘুরে দেখে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের স্বাধীনতা বিরোধীরা একইভাবে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু সেদিন প্রধানমন্ত্রী ছাত্রদের পাশে দাঁড়িয়ে সেই কোটা প্রথা বাতিল করে দিয়েছিলেন। তারা 18 সালের ঘটনার পুনরাবৃত্তি করে ছাত্রদের দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার মহাপরিকল্পনা নিয়েছিল। ছাত্রদেরকে ব্যবহার করে এই বাংলাদেশকে পুড়িয়ে দেওয়ার
জ্বালিয়ে দেওয়ার, ধ্বংস করে দেওয়ার এবং তলাবিহীন জরিমানার মহাপরিকল্পনা নিয়েছে। এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আমার বিরুদ্ধে নয়, এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই যে সন্ত্রাসী নৈরাজ্যকর কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সঙ্গে জামাত, বিএনপি এবং ইউনুস গংরা সরাসরিভাবে। শনিবারও সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে জনজীবন ছিল স্বাভাবিক। রাস্তায় যানবাহনের চাপ ছিল, মানুষের আনাগোনাও ছিল বেশ। দূরপাল্লার বাসও রাজধানী ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে। রিপোর্ট আহমেদ সারোয়ারের। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও রাজধানীর সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল সকাল থেকেই। ৯ ঘন্টার জন্য কারফিউ শিথিল থাকায় লোকজন ঘর থেকে বের হয় নানা কাজে। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার সহ প্রচুর গণপরিবহনের চলাচল ছিল রাজপথে। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট। তবে নিজেদের আয় রোজগার নিয়ে হতাশা জানালেন নিম্ন আয়ের মানুষেরা। মোটামুটি একবারে খারাপ, কিন্তু মহাজনের জমা দিতে হয় 1200। এই পরিস্থিতির ভিতরে ঢাকা থাকা ভালো না। মানুষ দেখতেছেন ইনকাম 400-500 টাকা কেমন যায়, এরকম তার বেশি কেমন যায়। কষ্ট করে আইছি, ভাঙ্গে আইছি, মোহনগঞ্জ থেকে আইছি, ঢাকা লাগাত এই জায়গায় আইছি, 2বার ভাঙ্গাতে 3বার ভাঙ্গাতে, অনেক কষ্ট করে আইছি। মালিকের সাথে তো প্রত্যেকদিন জঞ্জাল মার করে 100 টাকা নিয়ে পারি, কোনো খালি জায়গায় নিয়ে অবস্থায় আছে, কোনো বাজার ঘাট মানে খরচার করে হয় না, যা নিয়ে আসি তা হয় না। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেক পয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। বিভিন্ন সরকারি স্থাপনার সামনে নিজেদের দায়িত্ব পালনে সদা ব্যস্ত ছিল সেনাবাহিনী, টহল ছিল বিজিবিরও। পরিস্থিতি স্বাভাবিক থাকায় দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কারফিউ শিথিল থাকায় সকাল থেকেই ভালোই ছিল যাত্রীর চাপ। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। কোটা আন্দোলন দেশের সংকটময় অর্থনীতিকে আরও ব্যাকফুটে নিয়ে গেছে বলেছেন বিশ্লেষকরা। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ডলারের সংকট কাটানো আরও কঠিন হয়ে পড়ল। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ভালো করা না গেলে বিনিয়োগেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। এমনিতে দেশে অর্থনীতির অবস্থা রিজার্ভ পরিস্থিতি স্পষ্ট করছিল। নানা চেষ্টায় রিজার্ভের স্বাস্থ্য ভালো করা যায়নি। ব্যাংকগুলো ডলার সংকটে ব্যবসায়ীরা প্রয়োজনীয় এলসিও খুলতে পারছেন না। আর সরকারি হিসাবে 10% উপর স্থির থাকা মূল্যস্ফীতি সীমিত আর মানুষের বড় কষ্টের কারণ হয়ে উঠেছে। এ অবস্থায় কোটা আন্দোলনকে ঘিরে রাস্তাঘাটে অবরোধ সংঘাত মূল্যস্ফীতিকে আরো ঊর্ধ্বমুখী করেছে। অর্থনীতি অলরেডি তো বিপদ সংকট অবস্থায় আছে, বড় একটা ধাক্কা খেলো, আমাদের মূল্যস্ফীতি আরো বেড়ে গেছে, এগুলো তো হচ্ছে। কাজেই আমরা যেটা থেকে উত্তরণ ঘটাতে চাচ্ছি সেটা কিন্তু উত্তরণ না ঘটিয়ে আমরা পিছলে বাসের মতো আরো নিচে নেমে যাচ্ছি, উপরে উঠতে পারছি না। তো এই জায়গাটা আমাকে সরকারকে চিন্তা করতে হবে। এমনি অর্থনীতি বিভিন্ন রকমের চাপের ভিতরে ছিল, কিন্তু সেই চাপগুলোই পরিস্থিতিটিকে আরো সঙ্গীন করে তুলেছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে যদি রেমিটেন্সের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ঘটে সামনের দিনগুলোতে, এবং রপ্তানির ক্ষেত্রেও যদি এর একটা নেতিবাচক প্রভাব সামনের দিনে দেখা যায়, তাহলে দেখা যাবে যে টাকার যে বিনিময় হার সেটা আরো কিছুটা অবমূল্যায়িত হয়ে যেতে পারে। তাদের মতে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে কাজ করতে হবে। তা করা না গেলে অর্থনৈতিক সংকট বাড়বে। আমরা যদি দেশের মানুষকে আশ্বস্ত করতে না পারি, বিদেশিদের দিকে তাকিয়ে লাভ নেই। কারণ তারা কিন্তু দেশের মানুষের মনোভাবটা খুব বুঝতে পারে, জানতেও পারে। আজকালকার দিনে তো কিছু লুকিয়ে রাখা যায় না। যে ধরনের নিউজ বাইরে গিয়েছে, এটা কি মানে এই যে রিপল এফেক্ট যেটাকে বলি, একটা পুকুরে একটা পাথর ফেললে যে ঢেউটা হয়, সেটা কিন্তু পুকুরের শেষ প্রান্ত পর্যন্ত যায়। তো এটা তো এখন চলছে, এই 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 যে রিপল এফেক্টটা, এটা বেশ কিছুদিন থাকবে। এবং সরকার হিসেবে সরকারকে এটা মোকাবেলা করতে হবে, রাজনৈতিকভাবে করতে হবে, তাদের বিভিন্ন এমবেসি থ্রুতে করতে হবে। রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে যে স্থিতিশীলতার বিষয়টি এতদিন থেকে বলা হচ্ছিল, সেক্ষেত্রে যে অস্থিরতা তৈরি হলো, এর ফলে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে কান্ট্রির যে ইমেজ তার একটা ধাক্কা খাবার আশঙ্কা রয়েছে। তাহলে সেই বিষয়টি হলে নতুন করে বৈদেশিক বিনিয়োগ আসাটাও সামনের মাসগুলোতে কিছুটা শ্লথ হতে পারে। বড় ব্যবসায়ীদের লোকসানের কথা আলোচনায় আসলেও ক্ষতির শিকার হওয়া ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীর সংখ্যাও অনেক বেশি।
গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। অগ্নিসন্ত্রাসী ও হামলাকারীদের বিশেষ আদালতের সামারি কোর্টে বা ক্যামেরা আদালতে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট স্ট্যান্ডে এক মত বিনিময় সভায় তিনি এ দাবি জানান। মন্ত্রী আরো বলেন, সংযুক্ত আরব আমিরাতে 60 জনের মতো বাঙালি মিছিল করেছিল। 24 ঘন্টার মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। তারা যদি একটি মিছিল করার অপরাধে শাস্তি পায় তাহলে শেখ হাসিনার সরকারও এই সকল দেশদ্রোহীদের শাস্তি দিতে পারে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় মাদারীপুরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত জায়গায় পরিদর্শন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এটা যে একটা প্রতিহিংসার চিহ্ন, এতে কোনো সন্দেহ নেই। তাৎক্ষণিকভাবে যে ট্রায়াল হয় সাক্ষী প্রমাণ নিয়ে, সেটা আর এখন তো বর্তমান অত্যাধুনিক যুগে খুব জনগণের সাক্ষীর প্রয়োজন হয় না। ফুটেজ সেগুলো বলে কারা এগুলোর মধ্যে অংশগ্রহণ করেছে, সেই জন্য আমরা বলছি যে দ্রুততম সময়ে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে নিরাপত্তার কারণেই ডিবি হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদও। তিনি বলেন, আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নুরু সহ অনেক নেতার কাছ থেকে তারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, যা যাচাই বাছাই চলছে। আমরা রিমান্ড করেছি, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্যায় করি। এটা আমরা এখন মিলিয়ে দেখছি ঘটনা সত্যতা সবগুলোই কি এই যে সমস্ত নুরু এই কথাটা নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রুফই পেয়েছি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আবারও ভিক্ষুকের জাতিতে বানাতে তাণ্ডব বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীনকে সর্বোন্নত চিকিৎসার নির্দেশ, ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন। আন্দোলনের 5 সমন্বয়ক পুলিশ হেফাজতে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সহিংসতার সম্পৃক্ততা পেলে ব্যবস্থার হুঁশিয়ারি, আজ থেকে 3 দিন কারফিউ শিথিল, সকাল 7টা থেকে 11 ঘন্টা। জাতীয় ঐক্যের নামে অপশক্তির ঐক্য চায় বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। পরিস্থিতির রাজনৈতিক সমাধান চান মির্জা ফখরুল। আহতদের চিকিৎসায় দলমত দেখা হবে না, ঢাকা মেডিকেলে বলেছে 14 দল। ধ্বংসযজ্ঞে ডক্টর ইউনূস গঙ্গে জড়িত থাকার দাবি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।